রাজ্যে পালা বদল হয়েছে। 15 বছরের তৃণমূল কংগ্রেসের শাসনকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়ে বাংলার দখল নিয়েছে বিজেপি। আহ 294টি আসনের মধ্যে 293টি আসনের গণনা হয়েছে এবং সেখানে 207 আসনে জয় পেয়েছে বিজেপি। অন্যদিকে 81টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। তার সঙ্গে কয়েকটি দল তারা ওই 2-4টে সিট ভাগাভাগি করে নিয়েছে, তার মধ্যে সিপিএম একটি, আইএসএফ একটি, তারা জোটবদ্ধভাবে লড়াই করেছে। কংগ্রেস পেয়েছে 2টি আসন এবং হুমায়ুন কবিরের যে দল তারা পেয়েছেন 2টি আসন। এই হলো গিয়ে এবারে টোটাল বাংলার রাজনৈতিক চিত্র। আগামী 21শে মে আরেকটি কেন্দ্র, সেখানে ভোট গ্রহণ হতে চলেছে এবং সেই ভোট গ্রহণের পরে জানা যাবে যে 294টি আসনের মধ্যে প্রতিটি আসনে কার কার কিভাবে দখল। সে যাই হোক, মানে ভোট পর্ব তো মিটে গেছে, রেজাল্ট বেরিয়েছে, তৃণমূল কংগ্রেস হেরেছে, তাদের অপশাসন, তাদের দুর্নীতি, একাধিক ইস্যুতে অ্যান্টি ইনকামবেন্সি কাজ করেছে এবং সেই অ্যান্টি ইনকামবেন্সি কাজ করার ফলে তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হয়েছে। সব থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক হেভিওয়েট প্রার্থীর হার, এটা কার্যত নজিরবিহীন। সেই 2011 সালে ঠিক যেমন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বামেদের উপরে একটা প্রচন্ড ভারী অবস্থান নিয়েছিল, ঠিক একই রকম ভাবে বিজেপিও একই বিষয়ে বা তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে দিল। আর এই ঘটনার পর থেকে শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ। রাজ্যে বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়ে পড়েছে, ভোট পরবর্তী হিংসা ছড়াচ্ছে, বিভিন্ন জায়গায় পার্টি অফিসে আগুন, ভেঙে দেওয়া হয়েছে পার্টি অফিস, মানুষের মৃত্যু, ইতিমধ্যে 2-3জনের মৃত্যু হয়েছে, একাধিক মানুষ তারা রাজনৈতিক কর্মী তারা আহত। এই সমস্ত বিষয় মিলেমিশে একটা অরাজক পরিস্থিতির দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে যখন একটা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া হয়েছে এবং অন্যান্য বছরের তুলনায় এবারের নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে, ঠিক তার পরবর্তী সময় অর্থাৎ রেজাল্ট বেরোনোর পরে যে হিংসাটা আমরা দেখতে পাচ্ছি সেটা অনভিপ্রেত, সেটা হওয়া কোনো মতেই উচিত নয়। ইরেসপেক্টিভ অফ যে রেজাল্ট এসেছে সেইটা, কার পক্ষে কার বিপক্ষে কি হয়েছে, কোথায় কোন ঘটনা হয়েছে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে বাদবাকি যে ঘটনাগুলো ঘটছে সেটা হওয়াটা উচিত নয়। বিজেপি যারা এই মুহূর্তে শপথ গ্রহণের জন্য রেডি হচ্ছে, যারা কিনা এ রাজ্যে তাদের সরকার গঠন করতে চলেছে, তাদের একাধিক নেতা, প্রথম সারির নেতা যেরকম শুভেন্দু অধিকারী, যেরকম শ্রমিক ভট্টাচার্য বা সজল ঘোষদের মতন নেতারা, তারা বারবার তাদের কর্মীদের কাছে অ্যাপিল করছেন যে এই ধরনের ঘটনা থেকে বিরত থাকার জন্য। তবুও ঘটছে, বিভিন্ন জায়গায় এই ধরনের অশান্তি ছড়িয়ে পড়েছে। তাই প্রথম বিষয় হলো গিয়ে আপনারা প্লিজ প্লিজ এই ধরনের যে ঘটনা ঘটাচ্ছেন সেগুলো থেকে বিরত থাকুন, কারণ ভোটের ম্যান্ডেট আপনাদের পক্ষে গিয়েছে, আপনারা বিপুল ভোটে জয়ী হয়েছেন এবং এখানে একটা স্থায়ী সরকারের প্রতিশ্রুতি দিয়েছেন সাধারণ মানুষকে। তারপরে যদি একই জিনিস ঘটতে থাকে, যেখান থেকে মুক্তি পেয়েছে মানুষ, যেখান থেকে সাধারণ মানুষ তারা মুক্ত হয়েছেন, সেই একই জিনিসের ছবি যদি আবার তারা দেখতে পান, তাহলে তো বিষয়টা আপনাদের পক্ষেই খারাপ। আগামী দিনে মানুষ আবারও হয়তো ভাবতে শুরু করবেন যে আপনারা যা করছেন বা আগের সরকার যা করতো তার সঙ্গে ডিফারেন্সটা কোথায়। তাই ভেবে কাজ করুন। নমস্কার, আমি অনিরুদ্ধ। নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় হয়েছে, তার দলের তো ভরাডুবি হয়েছে, হেভিওয়েট নেতারা হেরে গেছে, কিন্তু শুরু হয়েছে এক নতুন নাটক। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রেস মিট করে জানিয়েছেন যে তিনি নাকি পদত্যাগ করবেন না।
কারণ তিনি নাকি হারেননি বা তার দল নাকি হারেনি, কার্যত জোর করে নাকি 100 বা তার বেশি সিটে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। সেই জন্য তিনি পদত্যাগ করবেন না, পদত্যাগ করার কোনো প্রশ্নই ওঠে না। তো এই যে নতুন নাটক, সেটা মানে সমস্ত রকমের যে ঘটনা সেগুলো সবকিছুর সীমা ছাড়িয়ে গেছে, মানে এ যেন কার্যত একটা নির্লজ্জতার সীমা ছাড়িয়ে গিয়েছে। মানুষের ম্যান্ডেট গিয়েছে তৃণমূল কংগ্রেসের বিপক্ষে, সেখানে দিনের পর দিন চাকরি চুরি, গরু পাচারের ঘটনা বা তার অভিযোগ রয়েছে সেখানে, বালি চুরির মতন ঘটনা, কাটমানি, দাদাগিরি, গুন্ডামির মতন একাধিক অভিযোগ, এবং তার সঙ্গে রয়েছে পাহাড় প্রমাণ দুর্নীতি বিভিন্ন সেক্টরে। সবকিছু মিলিয়ে মানুষ বীতশ্রদ্ধ হয়ে উঠেছিল তৃণমূল কংগ্রেসের ওপর। আর তাই এবারে যখন ভোট হয়েছে সেটা অবাধ এবং শান্তিপূর্ণ, আবারও কথা আসছে যে সেক্ষেত্রে এসআইআর ফ্যাক্টর হতে পারতো। এসআইআর ফ্যাক্টর হয়েছে, এবারে নির্বাচনে একটা ফ্যাক্টর হয়েছে এসআইআর, কিন্তু সেই ফ্যাক্টরটা খুব একটা কার্যকরী হয়নি। তার মূল কারণ হলো গিয়ে মানুষের অ্যান্টি ইনকামবেন্সি টুয়ার্ডস দ্য তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট। সেই জন্যে মানুষ কি হয়েছে, বীতশ্রদ্ধ হয়ে ভোট দিয়েছে। তা যাদেরকে ভোট দিয়েছে তারা সবাই যে বিজেপির সমর্থক, যারা ভোট দিয়েছেন এবারে গিয়ে তারা যে প্রত্যেকেই বিজেপির সমর্থক এমনটা নন। তাদের মূল উদ্দেশ্য হলো গিয়ে এই যে সরকার অর্থাৎ তৃণমূল সরকার, তাদেরকে যেভাবে হোক উৎখাত করে তাদেরকে বাইরে ফেলে দিতে হবে, এটাই তাদের কাছে লক্ষ্য ছিল। তাই তারা বিজেপিকে সমর্থন করেছে। বিশ্লেষণ যেভাবে পাওয়া যাচ্ছে বা বিভিন্ন সেফোলজিস্টদের সঙ্গে কথা বলে যেমনটা জানা যাচ্ছে যে 2021-এর মতন এবারেও বামেদের একটা বড় অংশের ভোট কিন্তু রামেতে গিয়েছে। তার কারণ এবার মানুষ চেয়েছে বিজেপিকে নিয়ে এসে অ্যাটলিস্ট একটা বড় দল, যারা রেজিমেন্টেড পার্টি, যারা কিনা যাদের দল কেন্দ্রেও শাসনভার চালাচ্ছে, তাদেরকে রাজ্যেও নিয়ে এসে অ্যাটলিস্ট এই তৃণমূল কংগ্রেস অর্থাৎ এই দুর্নীতিবাজ সরকারকে যেভাবে হোক সরাতে। হয়েছেও তাই, কার্যত ভরাডুবির পথে তৃণমূল কংগ্রেস চলে গিয়েছে। কিন্তু যে ঘটনাটা মমতা বন্দ্যোপাধ্যায় ঘটাচ্ছেন, যে ঘটনাটা মমতা বন্দ্যোপাধ্যায় এখনো করে চলেছেন, সেই ঘটনাটা কিন্তু আবারও বারবার বলছি যে সেটা নির্লজ্জতার চরম সীমা ছাড়িয়ে গিয়েছে। একদিকে পাহাড় প্রমাণ দুর্নীতি, সেই দুর্নীতির থেকে মানুষকে ভুল বোঝানো, নানানভাবে তাদের উপরে অত্যাচার, মানুষের নানান খাতে তাদেরকে রাজনৈতিকভাবে কোণঠাসা করে দেওয়ার চেষ্টা, এই সমস্ত কিছু হয়েছে। এখন নাকি তিনি ইস্তফা দেবেন না। তাহলে সেক্ষেত্রে রাজ্যে কি হতে পারে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেটা করা যেতে পারে বা যেটা হতে পারে যে রাজ্যপাল স্টেপ নিতে পারেন, কারণ এই সরকারের মেয়াদ কিন্তু 7ই মে পর্যন্ত। তারপর বাই এনি মিনস এই সরকারকে চলে যেতে হবে বা নতুন সরকার গঠন করতে হবে। তো সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো অপশন নেই, কারণ তারা হেরে গিয়েছেন যে তারা সরকার গঠন করবেন। তাহলে হয় সংবিধানের 164 ধারা অ্যাপ্লাই করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া যেতে পারে রাজ্যপালের তরফে। অন্যদিকে সেটা যদি পসিবল না হয় তাহলে 356 ধারা জারি করে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে বর্তমান যে সরকার রয়েছে, যাদের মেয়াদ 7 তারিখ অবধি রয়েছে, তাদেরকে উৎখাত করে নতুন সরকারের কাছে বা নতুন দলের কাছে অ্যাপ্রোচ করা, যে তাদের যদি মানে যে প্রয়োজনীয় যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা থাকলে পরে তাদেরকে সরকার গড়ার জন্য আহ্বান জানানো। এটাই হতে পারে নেক্সট কয়েকদিনের মধ্যে। কিন্তু প্রসঙ্গ হলো যে এই রাজনৈতিক পালাবদল, সরকার গড়া বা সেগুলো না হয় আইনি প্রক্রিয়া, সেটা কিভাবে হবে সেটা আগামী দিনে আমরা দেখব। কিন্তু যে পার্টিকুলার বিষয়টা নিয়ে আজকে বলা সেটা হলো গিয়ে এই নির্বাচন পরবর্তী হিংসা, যে হিংসাটা দিনের দিন বেড়েই চলেছে রেজাল্ট বেরোনোর পর থেকে। যেই মুহূর্ত থেকে এই গেরুয়া শিবির তারা রাজ্যের দখল নিয়েছে, সেই মুহূর্ত থেকে এই হিংসাটা ক্রমেই বাড়ছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, কিছু ক্ষেত্রে বামেদের পার্টি অফিসেও আক্রমণ হয়েছে। সাধারণভাবে যেরকম দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কর্মী তার মৃত্যু হয়েছে, তার উপরে হামলা হয়েছে।
এছাড়াও আরো বেশ কিছু এই ধরনের রাজনৈতিক হিংসার ঘটনা বারবার উঠে আসছে গত দুদিনে। এই যে আহ, আনন্দ উৎসবের মাঝখানে এই যে ভয়ঙ্কর উল্লাস, এই উল্লাস বন্ধ হওয়া দরকার, না হলে পরে মানুষ বীতশ্রদ্ধ হয়ে উঠবে আবার। কারণ মানুষ চাইছে এই বাংলার বুকে একটা সুশাসন গড়ে উঠুক, বাংলার বুকে একটা স্থায়ী সরকার তারা উন্নয়নের কাজ করুক। কারণ যে লক্ষ্যে মানুষ ভোট দিয়েছে, যে লক্ষ্যে আজকে তরুণ প্রজন্ম ভোট দিয়েছে, সেই লক্ষ্যটা তারা স্থির করুক, বা সেই লক্ষ্য যাতে তাদের পূরণ হয়, সেই জায়গাটাই এখন সবার আগে দেখা শুরু করতে হবে। সেই সঙ্গে যেমনটা দেখেছি যে শ্রমিক ভট্টাচার্য বা সজল ঘোষের মতন নেতৃত্বরা বিজেপির, তারা বলছেন যে প্রশাসন যেন তাদের নির্দিষ্ট ভূমিকা পালন করে এই ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো জায়গায় যে কোনো রকমের অশান্তি হলে পরে রাজনৈতিক রং না দেখে সেখানে যেন পুলিশ প্রশাসন সঠিকভাবে ব্যবস্থা নেয়, সেই অ্যাপিলটা বা সেই যে বিষয়টা সেটা যেন কার্যকর হয় সঠিকভাবে। কারণ এতদিন পর্যন্ত প্রপারলি আইনের শাসন ছিল না। বিভিন্ন সময় শোনা গিয়েছে থানায় অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নেওয়া হয় না, সেখানে নানানভাবে পুলিশ পক্ষপাত দুষ্ট, তারা রাজনৈতিক শাসক দলের হয়ে দলদাসের কার্যত পরিণত হয়েছিল, এরকম অভিযোগ উঠে এসেছিল। সেটা যেন এবার আর না হয়, সেটা যেন শুরু থেকেই এই বর্তমান রাজনৈতিক দল অর্থাৎ বিজেপি যেন সেটা টেক কেয়ার করে, এবং এটা যেন দেখা হয় যে প্রশাসন প্রশাসনের মতন করে কাজ করবে, অর্থাৎ পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের মতন ভূমিকা পালন করবে, পুলিশ আধিকারিকরা তারা ঠিক যে কাজটা তাদের করা উচিত সেই কাজটাই যেন তারা করে, এবং কোথাও যেন দুর্নীতির লেশমাত্র না দেখা যায়, সেই কাজটাই যেন তারা করতে পারে। এবং এটা শুরুর থেকে অর্থাৎ এখন থেকেই সেই বিষয়টাকে নিশ্চিত করাটা জরুরি বিজেপি আগামী দিনে সরকার গড়লে পরে। তাই আপনাদের প্রত্যেকের কাছে অ্যাপিল, আনন্দ করুন, উচ্ছ্বাস করুন, সমস্ত রকম ভাবে রাজনৈতিকভাবে আপনারা যখন এতটা স্ট্রং হোল্ড নিয়ে এসেছেন, স্বাভাবিকভাবেই আপনাদের আনন্দের কারণ রয়েছে, কিন্তু সেই আনন্দটা অন্যের জন্য যেন নিরানন্দ না হয়ে ওঠে, সেই দায়িত্বটাও কিন্তু আপনাদেরই। আপনাদেরই দায়িত্ব নিতে হবে এই প্রত্যেকটা গলিতে, প্রতিটা রাস্তায় যেন আমরা বাঙালিরা স্বাধীন, সুষ্ঠু এবং নিরাপদভাবে চলাচল করতে পারি। সেই দায়িত্বটা কিন্তু আমার, আপনার, আমাদের সকলের। সেই মানুষগুলোর পক্ষে দায়িত্ব বর্তায় যারা কিনা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন, সেই প্রতিটি মানুষের দায়িত্বের মধ্যেই এই জিনিসগুলো বর্তায়। এখানে রাজনৈতিক দল তারা যেরকম ভাবে কাজ করবে করবে, কিন্তু সৌজন্যতার রাজনীতি যেন রন্ধ্রে রন্ধ্রে ফুটে ওঠে। আমরা দেখেছি কিছু ক্ষেত্রে যেরকম সজল ঘোষ, তিনি তৃণমূলের পার্টি অফিস যেটা ভেঙে দেওয়া হয়েছিল, সেই পার্টি অফিসের তালা তিনি খুলিয়ে সেখানে যারা কর্মী রয়েছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস কর্মী, তাদেরকে সেই পার্টি অফিসে বসে নিশ্চিত করেছেন যে তার অধীনে কোনো ধরনের কোনো সন্ত্রাস বা কোনো কিছু হবে না। ঠিক সেই রকম ভাবে প্রতিটি এলাকায়, প্রতিটি বিধানসভা কেন্দ্রে প্রত্যেক বিধায়ককে এবং রাজনৈতিক নেতৃত্বদেরকে নিশ্চিত করতে হবে যে সেই এলাকায় যেন কোনোভাবে কোনো রকমের সন্ত্রাস না ফুটে ওঠে। এর পাশাপাশি প্রতিটি রাজনৈতিক দলের একটা বিষয় নিশ্চিতভাবে ভাবা উচিত যে কোথাও তারা এমন কিছু করবেন না যেখানে কিনা এই সমস্ত বেনজল, অর্থাৎ যারা কিনা প্রতিটি রাজনৈতিক দলেই বিভিন্ন সময়ে গিয়ে সেখানে অশান্তি সৃষ্টি করেছেন, সেখানে তাদের কাজই হলো গিয়ে একটা উগ্র মনোভাব দেখানো, সেই কাজগুলো করে এসেছেন, তা সে বাম সরকারের সময় হোক, তা সে তৃণমূল সরকারের সময় হোক, বা বিজেপি সরকার গঠন হলে পরে সেই সময়, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দূরে যেন সরিয়ে রাখা যায়। এই কাজটা বারবার করে সুনিশ্চিত করতে হবে নতুন সরকারকে। পাশাপাশি যেটা বললাম, চাকরি, অন্ন, বস্ত্র, বাসস্থান এবং সব থেকে বড় কথা হলো গিয়ে ন্যায়ের শাসন কায়েম করতে হবে এই বাংলার বুকে। আপনারা কি মনে করেন এই বিষয় নিয়ে?
আমাদের কমেন্ট করে জানান। কতটা সুরক্ষিত আপনার এলাকা সেটাও আমাদেরকে জানান। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে ফলো করুন। ভালো থাকুন।